দাদা তার নাতনির সাথে কিভাবে রাত কাটালো, এটা কিভাবে সম্ভব হলো? ভিডিওটা দেখতে অবশ্যই, বিস্তারিত জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখুন। দাদা কিভাবে তার নাতনির সাথে রাতের পর রাত কাটালো এবং তার বাচ্চা পেটে আনলো, দাদা কিভাবে এটা পারলো। যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতে চাও এবং বিস্তারিত জানতে চাও অবশ্যই কমেন্ট করে যাবে এবং বিস্তারিত ভিডিওটা অবশ্যই দেখবে। মূলত হয়েছিল কি, দাদা তার নাতনিকে আগে থেকে পছন্দ করতো, এই হয়েছিল। তো আমরা শুরুর দিকে আসি, ঘটনার মূল দিকে। এদিকে হচ্ছে তার নাতি বিদেশে চলে যাবে, তার বাড়িতে আর কেউ নেই। দাদা বলছে তুমি দাদার সেবা যত্ন করবে, দাদা কদিন পরে মারা যাবে, তো তুমি দাদার সেবা যত্ন করবে, তুমি থাকবে। তো স্বামী চলে যাচ্ছে বলে দাদা সান্ত্বনা দিচ্ছে, আরে বোকা, কিছু হবে না, ও তো কয়েকদিন পরে চলে আসবে। তারপর ছেলেটি চলে যায় তার কাজে, বিদেশে চলে যায়, গাড়ি নিয়ে বিদেশে চলে যায়। পুরো বাড়িতে একা ছিল দাদা এবং নাতনি। সে মহিলাটা অনেক ভালো ছিল, নাম ছিল প্রিয়া। প্রিয়া অনেক ভালো ছিল এবং বুড়ার লোকটির নাম ছিল, দাদার নাম ছিল মারুফ। মারুফ লোকটি একটু নজর খারাপ ছিল। তো প্রিয়া মেয়েটি হচ্ছে ভালো সেবা যত্ন করতো, কিন্তু তাদের যৌবনের জ্বালা এবং দুজনের যৌবনের জ্বালা সামলাতে পারেনি। তারা হচ্ছে চা পান খাওয়া দাওয়া হইতো। মেয়েটিও তার সাথে অনেক ভালো ভালো সম্পর্ক আস্তে আস্তে গড়ে ওঠে। দাদা বলছে, তুমি কি জানো, দাদা যেসব কথা নাতনিদের বলতে নেই, নাতবউ সম্পর্ক হয়, সেসব কথা বলছে যে তুমি কি জানো তোমার দাদুর সাথে আমি কি কি করতাম, তোমাকে আমি সব বলবো। ঠিক আছে দাদু মশাই, আপনি আমাকে সব বলবেন এবং আমিও সেই অনুযায়ী চলবো। আমার একটা শর্ত আছে। বলছে, কি শর্ত তোমার, আমাকে বলতে পারো। যে আপনার যত সম্পত্তি আছে সব বাড়িঘর তো আপনারই, যদি সেগুলো আমার নামে লিখে দেন তাহলে আমি আপনার সব কথা অনুযায়ী চলবো। প্রিয়া মেয়েটি যদি রান্না করে কাজ করে, দাদু হচ্ছে রান্নাঘরে গিয়ে হচ্ছে বীরার সাথে সাথে কাজ করে, সম্পূর্ণ বীরার সাথে উনি থাকতে চায়, বীরাকে এক নজরও আলাদা করতে চায় না। সবজি কাটলে দাদু এখানে বসে থাকে, বসে বসে সবজি দেখে। দাদুর নজর ভালো ছিল না, বীরার নজর ভালো ছিল না। তো দাদু যেখানে যেত সেখানেও থাকতো। তো বাড়ির একজন কর্মচারী ছিল, সে কাজ করতো, তার সাথেও দাদু অনেক নোংরামি করার চেষ্টা করেছিল, কিন্তু সে ভালো থাকার কারণে কিছু করতে পারেনি। তো প্রিয়া মেয়েটা কাজ করছিল, দাদু হচ্ছে, আর প্রিয়া মেয়েটি হচ্ছে অন্যরকম ড্রেস পরা ছিল। আর দাদু হচ্ছে মারুফ দাদু হচ্ছে সেগুলো দেখে আর নিজে থাকতে পারেনি, আকর্ষণ রাখতে পারেনি। সেও চলে আসছে যে, কি করছো তুমি, আমিও তোমার সাথে করবো। যে না না, আপনার কোনো দরকার নেই। তারপরে দাদু চলে যায়, একা একা চলে যায়। সে একটু অপমানিত হয়েছে, সে একা একা চলে যাচ্ছিল। যে ও আমার সাথে কেন এমন করছে, দেখো ও আমার সাথে এমন করছে, ঠিক আছে ওকে আমি এমন দেওয়া দিব, এমন কষ্ট দিব যে সে আমাকে ভুলতেই পারবে না। সেগুলা বলছে আর দরজা একটু উকি দিয়ে দেখছে যে প্রিয়া কি করে। তো প্রিয়া হচ্ছে নাইট ড্রেস পরে হচ্ছে ঘুমাতে যাচ্ছিল, সে আয়নার সামনে পরিপাটিও সুন্দর করে সাজছিল। হঠাৎ করে দাদু বেডরুমের ভিতরে ঢুকে বিছানায় বসে যায় যে আমি তোমার সাথে ঘুমাবো, তুমি কি আমার সাথে ঘুমাবে। তারপরে হচ্ছে প্রিয়ার মেয়েটি আর থাকতে পারে না, বলছে সমস্যা নেই দাদু, আপনি আমার সাথে ঘুমাতে পারেন। তো হচ্ছে একটা মলম নিয়ে আসছিল, দাদু বলছিল যে তুমি মলমটা আমাকে লাগিয়ে দাও, আমার অনেক ব্যথা শরীরে এবং এই ওষুধটা তুমি খেয়ে নাও। বলছো আমি কেন খাবো, বলছে আরে তুমি খেয়ে নাও, তোমার কাজে দিবে। তো তারপর হচ্ছে তারা ওষুধটি খেয়ে নেয় এবং তারা বসে বসে অনেক গল্প করছিল। তারপর প্রিয়া বলছে, দাদু আপনি চলে যান, আমার প্রচুর ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো, আমাকে ঘুমাতে হবে। তারপরে দাদু চলে গেল। আর মীরা স্বপ্নে এসব কি দেখছিল, যে কে শুয়ে আছে নাকি, এগুলো কি দেখছিল প্রিয়া শুয়ে শুয়ে। তো পরের দিন সকালে হচ্ছে প্রিয়া তার হাজবেন্ডের সাথে ইমোতে কথা বলছিল যে কেমন আছো তুমি, কি করছো।
আমি খুব ভালো শান্তিতে সুখে আছি, দাদু অনেক ভালো। কারণ দাদু তো ভালো হবে, কারণ দাদু সারা রাত তার সাথে থাকে, তো দাদু তো ভালো হবেই। বলছে দাদু ওরা কেমন আছে, বলে হ্যাঁ সবাই ভালো আছে, ওকে আল্লাহ হাফেজ, কল কেটে দাও। এগুলো বলে কল কেটে দিয়েছে। আর সে ভাবছে আমি যদি এখন চলে যাই তাহলে তো ধন সম্পদের মালিক কে হবে, আমি যাব না, আমি এখানেই থাকবো। তো সে থাকতো এবং সে বাহিরে তার রাজস্ব ছিল, নাতিও তার, দাদাও তার। তো সে হচ্ছে পুরো বাজে পায়চারি করে খুঁজছিল দাদুকে, এই দাদু মশাই, এই দাদু মশাই, আপনি আমার সাথে কথা বলতে কেন আসেন? আপনি কি আমাকে ভুলে গিয়েছেন নাকি? আপনি কি আমার সাথে আর কথা বলবেন না নাকি আমার সাথে আর থাকবেন না? এগুলা নিয়ে অনেক কথা বলছিল দাদুর সাথে। দাদু বলছে না, তোর মাকে এখন আমার ইদানিং ভালো লাগছে না, আমার কাজের মেয়েটাকে ভালো লাগছে, তোমার সাথে আমি আর কিছু করব না। তো মেয়েটি রাগে জিতে চলে যায় এবং একে এক অনেক কিছু কথা বলছিল। তারপর দাদুর জন্য দুধ নিয়ে যাচ্ছিল, যে দাদু দুধটা খেলে হয়তো বা খুশি হবে। সেটা কালো রঙের শাড়ি পরে অনেক সেক্সি একটা লুক নিয়ে হচ্ছে দাদুর রুমের সামনে যাচ্ছিল। দাদু বলছে আমি গেট খুলবো না, খুলবো না। বলে দাদু মশাই আপনি গেট খুলেন, আমি আপনার জন্য স্পেশাল একটা জিনিস নিয়ে এসেছি। তো তারপরে হচ্ছে রুমের গেট খুলে এবং সে গিয়ে দুধটা খাইয়ে দিয়ে আসে। কারণ দুধ খাওয়ার পরে তারা অনেক কিছু করবে, আপনারা সেটা ভিডিওতে দেখতে পাবেন। তো হচ্ছে তারা দুধ খাওয়াখাওয়ি করছিল, দুধটা ভালো করে খেতে পারছিল না, পরে আবার দুধ খাবে। তো তারা হচ্ছে শুয়ে গিয়েছিল আস্তে আস্তে, দাদু মশাইকে ঘুম পাড়াচ্ছিল। পরে প্রিয়া মেয়েদের নিচে যেয়ে ঘুমাবে, বলছে যে আমাকে একটু মালিশ করে দাও, টিপে দাও। তো তারপরে হচ্ছে সে বলছে ওকে দাদু আমি আপনাকে টিপে দিচ্ছি ভালো করে, আপনি আমার সাথে কি গল্প করবেন, আপনি আমার উপর কেন রাগ করেছেন? বলছে কাজের মেয়েটির সামনে আমি এরকম করেছি, নয়তো কাজের মেয়েটি আমাকে আর দিবে না। বললো আচ্ছা এই ব্যাপার, আমাকে আগে তো বললে পারতে। আর বললো আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি শুধু তোমার এবং বাড়িঘরও শুধু তোমার, ওকে? বলছে হ্যাঁ ঠিক আছে দাদু, ঠিক আছে। তো দাদু বলছে আর কথা না বলে চলো আমরা শুরু করে ফেলি। তারপর তারা শুরু করে ফেলেছিল। এগুলো অনেকে স্কিপ করা হয়েছে, তারা অনেকে চুমাচুমি করছিল এবং তারা শুরু করে দিয়েছিল তারা জামা কাপড় খুলে। তারপর তারা ঘুমিয়ে গিয়েছিল, দাদু উঠে গিয়েছিল এবং সে ঘুমিয়েছিল। এবং দাদু হচ্ছে দাদু মশাই মারুফ আর কি উঠে চলে গিয়েছিল, কোথায় জানি সে যাচ্ছিল তাদের বাড়ি একটা রাজপ্রাসাদের বাড়ির মতো ছিল, সে কোথায় জানি যাচ্ছিল, আর একটা রুমে কই জানি ঢুকে যাচ্ছিল, কেন যাচ্ছিল কেউ বলতে পারে না। তারপরে সে একটা ফুলদানি হাতে নেয়, ফুলদানি নিয়ে আবার সে ফুলদানিটা জায়গা মতো রেখে দেয়। সে হচ্ছে আবার ড্রয়ার খুলে আবার জানি কি করছিল। তারপরে আবার প্রিয়ার কাছে চলে আসে, মূলত সে একটা জিনিস আনতে গিয়েছিল, সেটা সে ভুল করে ফেলেছে, নয়তো তার পেটের বাচ্চা চলে আসবে নাকি। তো এই কারণে দাদু কোথায় গিয়েছিল, তো প্রিয়াকে ডাক দিয়েছে, প্রিয়া ওঠো ওঠো। তো প্রিয়া উঠেছে এবং দাদু ঘর থেকে বের হয়ে চলে গিয়েছে। বাড়ির পাশে অনেক অগোছালো ময়লা এগুলো ছিল এবং প্রচুর বাতাস বয়ে যাচ্ছিল। সে একটা ঝাড়ু নিয়ে হচ্ছে যা পুরো জায়গাটিকে পরিষ্কার করছিল। দাদু বলছে এই দেখো অনেক ময়লা, তুমি এগুলো পরিষ্কার করে আসো। এই কারণে সে যাচ্ছিল এবং পরের দিন হচ্ছে সে আর কাজের মহিলা দাদু বলছে যে রান্না বান্না করতে হবে, রুটি বা কিছু আমি খাবো। তারপর হচ্ছে সে রান্না বান্না করতে যায়, রুটি বানাইতে যায় এবং দাদু সেখানে চলে আসছিল, এসে অনেক গল্প অনেক কথাবার্তা বলছিল যে দাদু আপনি বসেন, আমি আপনার জন্য খাবার দিচ্ছি। তার ফল এবং সবজি এবং রুটি দিয়েছিল, তারা দুজনেই খাবার খাচ্ছিল অনেক মজা করে। দাদু বলছে এই খাবারের টেস্ট তো অনেক মজা আসছে। পরে রাতে দাদুর রুম থেকে আসার পরে সে অনেক কান্না করছে, আর দাদু বলছে আজকে দিয়েছি ঠিক মতো, কেমন লাগে, আরও আসবি আমার কাছে, আরও আসবি, এই জন্য দিয়েছি বেশি করে। এগুলো দাদু বলছে আর হাঁটাহাঁটি করছে, এগুলো বলছে আর হাঁটাহাঁটি করছে। তারপরে প্রিয়ার কাছে যায়,
গিয়ে কেমন লেগেছে, আরো আসবি আমার কাছে, আরো আসবি, তুই আমার সাথে বেয়াদবি করিস, এই কারণে আমি এরকম করে দিয়েছি, নয়তো কি আমি এরকম করে দিতাম? তুই আমার সাথে এমন কেন করেছিস, এই কারণে দিয়েছি, তুই আমার কথা কেন শুনিসনি, কারণ দিয়েছি। বলছি এই জন্য তুমি আমার সাথে এরকম করে করবো? এগুলো যদি সে জানতে পারে তাহলে কি হবে, তোমার কোনো আইডিয়া আছে? তুমি তুমি কি করিলে এগুলো? তো এগুলো নিয়ে অনেক কথাবার্তা, অনেক ভুলভাল বলছিল এবং সে কান্না করছিল এবং তার জামাইয়ের কথা মনে পড়ে গিয়েছিল। বলছে তুমি না দাদু হয়ে তুমি আমার সাথে এগুলো কিভাবে করলে, এগুলো বলছে আর অনেক জোরে জোরে কান্না করছে যে তুমি আমাকে শরীর দিয়েছো, আমি করেছি, শেষ। আর তুমি আমাকে বলেছো যে আমার বাড়ি করে লিখে দিলে তুমি করবে, আমি তাই করেছি, তুমি কাউকে বলতেও পারবে না, হা হা হা। এখন প্রিয়া মেয়েটি আস্তে আস্তে ভালো হয়ে যায়। তাদের বাড়িতে একটা উৎসব ছিল, সে সবাইকে বলতে পারছে না। দাদু আমার সাথে প্রতি রাতে আমার কাছ থেকে চায়, কিন্তু আমি কিছু বলতে পারছি না তোমাদেরকে, সেগুলো কাউকে বলতে পারছে না। সে দাদুর সাথে যাচ্ছিল, পরে গিয়ে অনেক কথা শোনাচ্ছিল, তুমি কেন আমার সাথে এরকম করছো, আমি কিছু বুঝে পাচ্ছি না, আমি কাউকে কিছু বলতে পারছি না, তুমি কেন আমার সাথে করছো? আমি 100 বার করবো, তুমি কেন আমাকে দিয়েছো, এখন আমি এগুলো ছাড়া থাকতে পারি না, তুমি এগুলো করতে হবে, না করলে তোমাকে আমি বাড়ি থেকে বের করে দিব। তো মেয়েটি মুখ বুজে সব সহ্য করে নিল। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমার তো এখন কিছু করার নেই, এগুলো বলে তারা জড়াজড়ি করছিল এবং একে অপরকে পরামর্শ করছিল। এর মধ্যে তার শাশুড়ি চলে আসে। তার শাশুড়ি তার মাথার মধ্যে চুলে তেল দিয়ে দিচ্ছিল এবং কাজের মহিলাটি তার পায়ে পরিষ্কার করে দিচ্ছিল, কিন্তু দাদুর নজর খারাপ ছিল। সে কাজের মহিলাটির সাথে কিছু করার চেষ্টা করতে ছিল, কিন্তু তারা সুযোগ দেয়নি, এই জন্য দুজন চলে যায়। এবং পর দাদুকে বলছি তোমার নজর এত খারাপ কেন, তুমি সবার দিকে কেন এভাবে তাকাও, আমি তোমাকে কিছু বুঝি না, তোমাকে চিনতেই পারলাম না। দাদু সবাইকে তার বাড়িঘর সব সম্পত্তির লোভ দেখে সবার সাথে রাত কাটাতো এবং নষ্টামি করতো এবং মেয়েটি পর নিজের ভুল বুঝতে পারে এবং তার জামাইয়ের কাছে সাথে সাথে কল দিয়েছে, দাদু আমার সাথে এরকম করে প্রতি রাতে, আমি কি করব বলো। দাদু ভালো মুখোশ পরে আছে, এই বলে মেয়েটি অনেক কান্না করতে থাকে যে আমাকে তুমি বাঁচাও, দাদু এসে দেখে ফেললে অনেক কিছু হয়ে যাবে, তুমি আমাকে বাঁচাও, সব ঘটনা খুলে বলে। তারপরে ছেলেটি বিশ্বাস করে এবং একটি ছবিও পাঠিয়ে দেয়, ছেলেটি তার জামাই বিশ্বাস করে। তখনই আবার গন্ডগোল শুরু হয়, সে আবার কল দিয়ে অনেক বকাঝকা করছে যে তুমি দাদুর কাছে কলটা দাও, দাদুর কাছে কলটা দাও, সে দিচ্ছিল না, সে ভয় পাচ্ছে। তারপর তারা খাবার খাচ্ছিল, খাবার খাওয়ার মধ্যে হঠাৎ করে তাদের কি হয়ে যায় এবং তারা সবাই জানাজানি হয়ে যায়। এর মধ্যে তার হাজব্যান্ড চলে আসে, এসে বলছে দাদু তুমি কেন এরকম করছো আমার বউয়ের সাথে। তারপরে বউটি প্রিয়া জড়িয়ে ধরে বলে যে তুমি চিন্তা করো, আমি চলে আসি। তারপর দাদুকে অনেক কথা শোনাচ্ছিল। মেয়েটি বলছে যে যত দোষ এই দাদুর, এই দাদু পরে পালানোর চেষ্টা করছিল, কিন্তু তাকে কেউ ছাড়ছিল না, বলছিল তুমি অনেক বেয়াদব, তুমি এরকম কেন করলে। তো তারপর সে দাদুকে মারতে পারছিল না বলে গাছে মারছিল, তারপর রাগ কন্ট্রোল করতে পারেনি, তারপর দাদুকে অনেক মায়ের দূর করে, দাদুর উচিত শিক্ষা এবং বলেছে দাদুকে তুমি বাড়ি থেকে বের হয়ে যাও। পরে দাদু বলছে তোমার বউ আমার কাছে আসতো এবং বলতো আমার সাথে এইসব করেন, এই জন্য আমি করেছি, এগুলো পরে কান্না করে করে বলছিল আর প্রিয়ার কথা শুনছিল না। আর একটা ছবি দেখিয়ে দেয় যে আমি ওদের সাথে থাকতাম আর তোমার বউ প্রিয়া আমাকে এগুলো দিয়েছে, কারণ আমি প্রিয়ার সাথে থেকেছি, আমার কোনো দোষ নেই, এগুলো তারা বলা বলি করছিল। তারপরে সবার সামনে প্রমাণ হয়ে গেল, এক হাতে তালি বাজে না, তারা দুজনেই সমান অপরাধী, তারা দুজনে একই কাজে লিপ্ত ছিল। এই কারণে কেউ কারো কথা বিশ্বাস করছিল না। হাজবেন্ড প্রিয়াকে অনেক মায়ের দিচ্ছিল যে তুমি কেন দাদুর সাথে এসব করেছো, তোমরা দুজন অপরাধী, তোমরা দুজন আমার বাড়ি থেকে বের হয়ে যাও, আর কোনো সময় আমার বাড়িতে আসবে না, এগুলো বলছিল। আর তারা কান্নাকাটি করছিল যে দাদু কিভাবে পারলো যে আমার বউয়ের সাথে এগুলো করতে, আমার বলতে লজ্জা লাগছে যে তার নাতি হয় সম্পর্কে, নাতির সাথে কিভাবে এসব করলো।
তারপরে তাকে ঘর থেকে বের করে দিচ্ছে যে তুমি ঘর থেকে বের হয়ে যাও। তারপরে হচ্ছে তাকে ঘর থেকে বাসা থেকে বের করে দেয়। দাদু উল্টাপাল্টা বুঝিয়েছে বলে তাকে ঘর থেকে বের করে দেয়। আজকে ড্রামাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম ড্রামা চাইলে অবশ্যই আমরা দিব এবং কমেন্ট করে জানাবেন ড্রামাটি কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এরকম ড্রামা লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ওকে, টাটা, গুড বাই।